বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিশেষ করে আসন্ন বাজেটকে সামনে রেখে কিছু বিষয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন আব্দুর রহমান। তিনি সভাপতি বাংলাদেশ বিড়ি যুগ্ম সম্পাদক বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। তারপরে রয়েছেন মোহাম্মদ মশিউর রহমান রাঙা, জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমার ডানে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং তারপরে রয়েছেন বিড়ি মালিক সমিতির আহ্বায়ক আনোয়ার হোসেন রানা। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। মিস্টার ব্যারিস্টার, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে সরকারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো একটা চরম অব্যবস্থাপনা চলছে আমরা দেখছি, এবং কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ নেই। অভ্যন্তরীণভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। সামনে বাজেট 2 তারিখে আগামী মাসের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে। সো আপনি শুধু একজন মন্ত্রী নন, জাতীয় সংসদ সদস্য না, দেশের একজন নাগরিক। আপনি কি প্রত্যাশা করছেন এই বাজেট থেকে? বাজেট আমাদের দেশে খারাপ হচ্ছে না। এর আগের গতবারের যে বাজেট হয়েছে সেখানেও ঘাটতি বাজেট ছিল, ঘাটতি বাজেট থাকবে। এখানে বাজেটের বিষয়ে ঘাটতি বাজেট থাকবে। এখানে বিভিন্নভাবে ট্যাক্সের মাধ্যমে বিভিন্ন আমাদের কর আহরণগুলো করা হয় বিভিন্নভাবে। যারা আমাদের দেশের অনেক মানুষই রয়েছেন যাদের ট্যাক্স দেওয়া উচিত, তারা অনেকেই ট্যাক্স দেন না। সেগুলো এখন আস্তে আস্তে ভ্যাটের আওতা নিয়ে আসা হচ্ছে, বিভিন্নভাবে এগুলো আনা হচ্ছে। এবারও আমরা অনেক বড় একটা বাজেট আশা করছি এবং এটা মন্ত্রিপরিষদের সভাতেও অনুমোদন হয়েছে। তো আমি মনে করি যে আসন্ন বাজেটের সঙ্গে দেশের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে সেটাও কিন্তু একেবারে নেহায়েত কম নয়, অনেক। সুতরাং এই উন্নয়ন কর্মকাণ্ডগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই এবং এগুলোকেও সমাপ্তি করতে গেলেই বাজেট না কমিয়ে বাজেটকে আরও বৃদ্ধি করতে হয় বা বৃদ্ধি করতে হবে। এবং নতুন নতুন যারা করের আওতায় আনার জন্য, যারা অনেকেই কর দিতে চান না বাংলাদেশে, অন্যান্য দেশে কিন্তু কর তারা নিজেরাই দিয়ে দেশে একটু সম্মানিত হন তারা। আমাদের দেশে ব্যতিক্রম, আমরা কর দিতে চাই না। কারণ করের অ্যাকচুয়ালি যে সুবিধাগুলো আমরা আশা করি সরকারের কাছে, সেগুলো সবসময় অনেকেই আমি সরকারে থাকলেও আমাকেও মেনে নিতে হয়। সেগুলো সবসময় দেওয়া সম্ভব হয় না। সে কারণেই মানুষজনের একটু কর দিতে অনীহা। তা আমি মনে করি যে এটা আমাদের দেশের যারা একদমই হতদরিদ্র গরিব মানুষ, তাদের তো ট্যাক্স দেওয়ার কোনো ক্ষমতাই নেই। সুতরাং ট্যাক্সের বিষয়টা যদি আমাদের যারা সমাজে ভ্যাটের মাধ্যমে তো হলো বিভিন্নভাবে পরোক্ষভাবে কিছু কর আরোপ তাদের উপরেও করা হয়, কিন্তু খুবই সামান্য সেটি। তো এখন ভ্যাটের আওতায় আসার কারণেই আমাদের রাজস্বটাও অনেক বেড়ে গিয়েছে রাজস্বটা। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা বাজেট, এবং এই বাজেটটি যেহেতু আওয়ামী লীগ সরকার তো আওয়ামী লীগ, আমরা জাতীয় পার্টি, আমরাও সরকারের মন্ত্রী হিসেবে আমাদেরকেও বলতে হয় যে আমরাও সরকারের সঙ্গে রয়েছি। সুতরাং একটা সামনে নির্বাচনকে সামনে রেখে কিন্তু একটা উন্নয়নমূলক বাজেটই কিন্তু দিতে হবে, এবং জনবান্ধব একটা বাজেট কিন্তু চিন্তাভাবনা সরকারের রয়েছে। জনবান্ধব একটা বাজেট, অন্য সময় বাজেট নিয়ে বিতর্ক হতে পারে, অন্য সময় বাজেট নিয়ে কথা হতে পারে। এবার একটু কথা সামনে নির্বাচনকে নিয়ে হয়তো কথা হবে। সেই কারণেই বাজেটটা একটা জনবান্ধব বা যেসব উন্নয়ন জনতুষ্টির একটা বাজেট, সেরকমই একটা চিন্তাভাবনা আছে। এবং এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে ভ্যাট নিয়ে বা বিভিন্ন নিয়ে আমাদের FBCCI বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অনেক সময় অনেক রকম পরামর্শ দেওয়া হচ্ছে। পরামর্শগুলো গ্রহণ করা হচ্ছে না তাও না, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এগুলো নিজেই গ্রহণ করছেন অনেকগুলো। তাদের কাছে কথা শুনছেন, পার্সোনালি তাদের সাথে কথা শুনছেন ব্যক্তিগতভাবে। এবং এর মধ্যে উনি সমস্ত আমার যারা ব্যাংকের মালিক যারা, তাদের সঙ্গে বসেছেন, তাদের সাথে কথা বলেছেন। উনি চেষ্টা করছেন সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে এই হতদরিদ্র মানুষগুলোকে মধ্যম আয়ের মানুষে পরিণত করতে গেলে 2021-এর মধ্যে আসলে একটু কষ্ট করতে হবে। এবং আবার 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশে যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যাই, তাহলে কিন্তু আমাদের কর বাড়তে থাকবে, এগুলো আস্তে আস্তে বাড়বেই। কেননা সুবিধা নিতে গেলে কিছু ট্যাক্স তো দিতে হবে। তো সেই কারণেই আমাদের যেমন পদ্মা একটা হচ্ছে আমাদের নিজস্ব অর্থায়নে, বা বাইরের থেকে আমরা কোনো সহায়তা এটাতে আমরা পাইনি। একটা এ নিয়ে অনেক কথাবার্তা আছে। সুতরাং আমার কাছে মনে হয় যে একটা জনবান্ধব বাজেট আমি আশা করি, এবং আমি মনে করি যে জনবান্ধব বাজেটই এবার একটা
মাননীয় অর্থমন্ত্রী উপহার দেবেন আমার মনে হয়। ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর, আপনি যেহেতু জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন এবং জনস্বাস্থ্যের কয়েকটি সূচকে বাংলাদেশের তো এক ধরনের অর্জন আছে, তবে তা এখনও সন্তোষজনক নয়। অনেকের কাছে মনে হয় দেশের জনস্বাস্থ্য পরিস্থিতি এবং এসডিজি বাস্তবায়ন আমাদের অবস্থান সম্পর্কে আপনার মূল্যায়ন যদি সংক্ষেপে একটু সূচনা বক্তব্য করেন আপনি, তারপর আমি অন্য প্রশ্নকে যাব। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের স্বাস্থ্যের যে অর্জন, এটি পৃথিবীব্যাপী স্বীকৃত এবং এটা নিয়ে আমাদের গর্বেরও ব্যাপার আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার জাতিসংঘের মতো জায়গাতে পুরস্কৃত হয়েছেন। শিশু মৃত্যু হার কমানোর জন্য পুরস্কার এনেছেন, অন্যান্য ক্ষেত্রে পুরস্কার এনেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘের মতো ফোরামে একাধিকবার দৃঢ়ভাবেই বলেছেন যে এমডিজি যেভাবে আমরা অর্জন করেছিলাম, এসডিজিও সেইভাবে অর্জন করব। এখন সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে অর্জন যেগুলো আমরা বলি, এটা গড় অর্জন এবং এই গড়, আমি সেদিনও এক জায়গায় বলছিলাম যে গড় আমাদের সাথে প্রতারণা করে, সব কিছুকে ঢেকে দেয়। ধরেন আমরা এখানে 4 জন বসে আছি, কারোর রোজগার 1 কোটি টাকা, কারোর রোজগার 50 লক্ষ টাকা, কারোর রোজগার 50,000 টাকা, আর কারোর রোজগার 50 টাকা। সব যোগ করে ভাগ করে দিলে গড় হবে। এখন যার 50 টাকা, তার ঘাড়ে যে গড় পড়বে সে তো ওটা কল্পনাও করছে না। ফলে গড় কিন্তু আমাদেরকে একটা আত্মতৃপ্তি দেয় এবং সেটা প্রতারণার মতো আত্মতৃপ্তি। ফলে আমরা শিশু মৃত্যুর হার কমিয়েছি, মাতৃমৃত্যুর হার কমিয়েছি, কিন্তু সেই কমানোর সুযোগ কি শহরে উচ্চবিত্তের ভিতরে, না হতদরিদ্র গ্রামের চরের মানুষটার প্রতি, অথবা ঢাকা শহরের ফুটপাতে যে দরিদ্র মানুষটি দিন যাপন করছে তার পর্যন্ত পৌঁছাচ্ছে? সেটি কিন্তু পৌঁছাচ্ছে না। এবং এসডিজির ক্ষেত্রে সেটিই হয়ে দাঁড়াবে বড় চ্যালেঞ্জ, কারণ এসডিজিতে হচ্ছে সবাইকে নিয়ে গল্প। এখানে কিন্তু আর 2/3 করলে হবে, অর্ধেক করলে হবে, এই গল্পটা। এসডিজিতে যেটা বলা হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য, ইউএসসি, ইউনিভার্সাল হেলথ কভারেজ, সবার জন্য স্বাস্থ্য। এবং এই সবার কথা এর আগেও আমরা একবার বলেছিলাম যে 2000 সালের ভিতর সবার জন্য স্বাস্থ্য, এরকম একটা স্লোগান 1978 সালে দেওয়া হয়েছিল। কিন্তু এবার সবাই জিনিসটাকে আর একটু সংজ্ঞায়িত করে দেওয়া হয়েছে। সবাই মানে হচ্ছে প্রত্যেকে। সেই প্রত্যেকে আপনার সেন্ট মার্টিনের বাসিন্দা হতে পারে, দহগ্রাম আঙুরপোতার বাসিন্দা হতে পারে, রৌমারী চরের বাসিন্দা হতে পারে, টেকনাফের বাসিন্দা হতে পারে, কারওয়ান বাজারের ফুটপাথে ঘুমানো বাসিন্দা হতে পারে, সবাই। আর যে সেবাটা দিতে হবে সেটাও কিন্তু একই মানসম্মত সেবা সবার কাছে পৌঁছাতে হবে। কথা বললে হবে না যে বঙ্গভবনে যিনি থাকেন তার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আর যিনি ফুটপাথে থাকেন তার জন্য ওই গ্রামীণ ডাক্তার। সেটি কিন্তু এই সংজ্ঞায় পড়বে না। একই ধরনের মানসম্মত সেবা সবার কাছে পৌঁছাতে হবে, যে কারণে সরকার একটা অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজও তৈরি করেছেন। সবচেয়ে বড় যে জিনিসটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই সেবা নিতে যে কেউ যেন বিশেষত হতদরিদ্ররা যেন আর্থিক দুর্গতিতে না। একটু লক্ষ্য করে দেখবেন যে আমাদের এখান থেকে সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ডে অনেকে চিকিৎসা নিতে যায়। 3 লাখ, 4 লাখ, 5 লাখ, একটু আগে আমরা কয়েক কোটির কথা শুনছিলাম। তাদের কাছে কিন্তু এগুলো কিছু না। কিন্তু একটি দরিদ্র রিকশাওয়ালা অথবা আমার দরিদ্র কৃষক, তার বউয়ের সিজারিয়ান করতে গিয়ে যদি 15,000 টাকা খরচ করতে হয়, তাকে কিন্তু তার যা আছে তাই বন্দুক দিতে হয়। সে রিকশা বিক্রি করুক, আপনার গরু বিক্রি করুক, এবং ওই যে শখের ভিতরে যে পড়ে, ঝুঁকির ভিতরে পড়ে, তার থেকে সে হয়তো কোনোদিন আর রিকভার করতেই পারলো না, হয়তো 2-3 বছর লাগলো। সুতরাং এটাও বলা হচ্ছে যে সার্বজনীন স্বাস্থ্য কর্মসূচিতে বলা হচ্ছে যে স্বাস্থ্যের জন্য আর্থিকভাবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমাদের গবেষণাগুলো বলছে যে প্রতি বছর 15% মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছেন এই সমস্ত অসুখ বিসুখের ব্যয়ভার বহন করতে না পেরে। ফলে এই কাজগুলো যখন করতে হবে তখন কিন্তু জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখতে হবে। এবং বাজেটের প্রসঙ্গটা আপনি যেহেতু আনলেন, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সবাই মনে করেন যে স্বাস্থ্য খাতে বাজেট আমরা যথেষ্ট বেশি পাচ্ছি। এবং গতবারও আমার মনে আছে যে বাজেট গতবার কিন্তু আগের চেয়ে কমেছে, মানে আমিও বললাম গতবার বাজেট পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী বললেন যে উনি খুব খুশি, টাকা পেয়েছেন বেশি। এখন জিনিসটাকে আপনি কিভাবে দেখবেন, আমি একটু উদাহরণ দিই। ধরুন আমার একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে, ঠিক আছে? ঈদের সময় আমি ছেলেটাকে 100 টাকা দিলাম আর মেয়েটাকে দিলাম 50 টাকা। পরের ঈদে যে আমি ছেলেটাকে দিলাম 200 টাকা আর মেয়েটাকে দিলাম হচ্ছে 80 টাকা। এখন মেয়েটা খুশি হতে পারে, গতবার 50 পেয়েছিলাম, এবার 80 পেয়েছি, তাহলে তো খুশিরই খবর।
কিন্তু মেয়েটি যদি বলে যে ভাইয়া তো গতবার 100 পেয়েছিল, এবার 150 পেলো, আমি তো মাত্র, এই যে মানে প্রপোর্শনেটের গল্প, ফলে আমাদের হচ্ছে যে অ্যাবসোলিউট হারে বাজেট বাড়ছে। উনি মন্ত্রী মহোদয় যেটা বলছিলেন যে বাজেটের আকার বাড়ছে, সুতরাং বাজেট বাড়বে, মানুষ বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, ব্যয় নির্বাহ করতে গেলে বাজেট বাড়াতে হবে। কিন্তু কথা হচ্ছে যে জাতীয় বাজেট যে হারে বাড়ছে, স্বাস্থ্যের বাজেট সে হারে বাড়ছে না, বরঞ্চ কমছে। গত 10 বছর ধরে আমরা দেখছি যে স্বাস্থ্যের বাজেট ক্রমাগতভাবে কমছে। এবং ব্যাপারটা খেয়াল করে দেখবেন, সরকার যখন স্বাস্থ্যের বাজেট কমিয়ে দেয়, দাতারাও তো স্বাস্থ্যের বাজেট কমিয়ে দিয়েছে, মধ্যমায়ের দেশ তো, সুতরাং দাতারা বলবে যে তোমাদের ব্যাপারটা তোমরাই করতে পারো, আমি আর তোমাকে সাহায্য দেবো কেন, তাহলে সবাই কমিয়ে দিচ্ছে। কাজে এই সংকটটা আছে এবং তখন হচ্ছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা বলি, লোকজনের পকেট থেকে টাকাটা দিতে হবে, জি। এবং যার জন্য দরিদ্র আরো দরিদ্র হচ্ছে। তো এই জিনিসগুলো একটু মিস্টার আনোয়ার হোসেন রানা, এই যে বাজেট নিয়ে আমরা কথা বলছি, স্বাস্থ্য নিয়ে কথা বলছি, এবং আসন্ন বাজেটকে সামনে রেখে ব্যবসায়ী সংগঠনগুলো অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, নানান বাকবিতণ্ডে জড়িয়ে পড়েছেন। কিছুটা বাকবিতণ্ড আপনার সংগঠন বা আপনাদের শিল্পের সঙ্গেও হচ্ছে, এবং ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি সর্বজন বিদিত বিষয়ে, আন্তর্জাতিকভাবে সমাদৃত। পৃথিবীর বহু প্রান্তে, বহু অঞ্চলে এখন আর ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। So, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা এই যে আপনাদের শিল্পের পক্ষ থেকে এবারের বাজেটকে সামনে রেখে বেশ কিছু দাবি জানিয়েছেন অর্থমন্ত্রীর কাছে, এবং একটু দাবিগুলো আমি শুনতে চাইছি, এবং সেগুলো কতটা বাস্তবসম্মত, গ্রহণযোগ্য বলে মনে করেন আপনি? বাজেট আসন্ন, আমরা যেটি মনে করি যে একটি সার্বজনীন বাজেট হওয়া উচিত। আমাদের কিছু ক্ষেত্রে আপত্তি আছে, যেমন অর্থমন্ত্রী মহোদয় আপনার বেশ কিছুদিন আগে দুটি প্রোগ্রামে উনি সুস্পষ্টভাবে আপনার আক্রমণাত্মকমূলক বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশে কোনো বিড়ি ফ্যাক্টরি থাকবে না। এইখানে আমাদের আপত্তি আছে। আপনি যেটি বলেছেন যে ধূমপান বিভিন্ন দেশে নিরুৎসাহিত করা হচ্ছে, বাংলাদেশেও নিরুৎসাহিত করা হচ্ছে, সেইখানে আমাদের আপত্তিটা নেই। আপত্তিটা হচ্ছে আমাদের যে আপনি একটি স্পেসিফিক একটি কোম্পানিকে নির্দিষ্ট করে আপনি বলতে পারেন না যে এই কোম্পানিকে কোনো খাতকে নির্দিষ্ট করে, শুধু বিড়িকে আপনি বিড়িকে নির্দিষ্ট করে আপনি কখনোই বলতে পারেন না যে আগামী 2 বছরের মধ্যে বিড়ি শিল্প থাকবে না। এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের যেটি ধারণা সেটি হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে, উনি তো বলছেন যে কি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উনি বলেছেন, বাট স্বাস্থ্যের জন্য বিড়ি আপনার ক্ষতিকর আর আপনার সিগারেট ক্ষতিকর নয়, এটি কিন্তু নয়। আপনার এমন কোন ল্যাব টেস্টে বলছেন যে বেশি ক্ষতিকর, বাট এইখানে আমি বিভিন্ন জনের সঙ্গে আলাপ করেছি, এবং সিগারেটটা বন্ধ করতে পারবেন না সেটিও বলেছেন। না, আমি অনেক জনের সঙ্গে আলাপ করেছি, আমি আপনার অনেক চিকিৎসকের সঙ্গে আলাপ করেছি, এবং আমি গত 9 তারিখে একটি টক শোতে ছিলাম। আপনার দীর্ঘদিন যাবৎ যিনি এন্টি টোবাকো আন্দোলন করে আসছেন ডাক্তার অরূপ রতন রায় চৌধুরী, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে বিড়িতে ক্ষতির পরিমাণটা বেশি, সিগারেটে ক্ষতির পরিমাণটা কম। তো আপনি আমাকে বলুন যে আপনাদের কি কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে কি ল্যাব টেস্ট করা আছে যে টেস্টের বিপরীতে আপনারা দেখেছেন যে বিড়িতে ক্ষতি বেশি? তো উনি আমার এই প্রশ্নের উত্তরটা একদমই দিতে পারেননি। তার কারণ হচ্ছে বিড়িতে যে পরিমাণ ক্ষতি, সিগারেটে একই পরিমাণ ক্ষতি, জর্দা গুলে একই পরিমাণ ক্ষতি, তামাকজাত দ্রব্যে ক্ষতির পরিমাণ একই। সো নির্দিষ্টভাবে বলার কোনো সুযোগ নেই যে আপনার বিড়িতে ক্ষতি বেশি হয়, সিগারেটে ক্ষতি কম হয়। তো আমার যেটি মনে হয় যে এইখানে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে এখানে ব্রিটিশ আমেরিকান টোবাকো যারা আপনার বাংলাদেশে এখন একচেটিয়া আপনার বিজনেস করে যাচ্ছে, এবং এই ব্রিটিশ আমেরিকান টোবাকোতে বাংলাদেশ সরকারের 13% শেয়ার রয়েছে। এই 13% শেয়ার থাকার কারণে সরকারের সাবেক বর্তমান আমলারা এই ব্রিটিশ আমেরিকান টোবাকো পরিচালনা পরিষদে রয়েছেন, এবং আমাদের ধারণা যে তারা অর্থমন্ত্রী মহোদয়কে ভুলভাল বুঝিয়ে বিড়ি শিল্পকে ধ্বংস করতে চান, বিড়ি শিল্পকে ধ্বংস করে সিগারেটকে তারা প্যাট্রোনাইজ করতে চান। আর সেই সিগারেটটা হচ্ছে আপনার ব্রিটিশ আমেরিকান টোবাকো। তো
আমাদের প্রত্যাশা থাকবে যে একটি জনবান্ধব মন্ত্রী মহোদয় উনি মানে বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে জনবান্ধব বাজেট সরকার দিতে চায়। সেটি যদি হয় তাহলে জনবান্ধব বাজেট দিতে গেলে বিড়ি ফ্যাক্টরিকে বন্ধ করে লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করে কর্মহীন করে এই বাজেট জনবান্ধব বাজেট হইতে পারে না। জনবান্ধব বাজেট করতে গেলে আপনাকে আগে দেশীয় শিল্পের প্রতি নজর দিতে হবে। আমরা যারা বিড়ি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছি, আমরা এই দেশে অর্থ উপার্জন করছি, এই দেশে শিল্প কারখানা গড়ে তুলছি। পক্ষান্তরে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি করছে কি, তারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, ইনকাম করে সেই অর্থ কিন্তু তারা তাদের দেশে নিয়ে যাচ্ছে, এই দেশে কিন্তু বিনিয়োগ কিন্তু করছে না। রাজস্ব দিচ্ছে তো, রাজস্ব দিচ্ছে, সেইখানেও প্রশ্ন আছে, সেইখানে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ আছে। আমি আপনাকে সুনির্দিষ্টভাবে মানে বলতে পারি যে রাজস্ব ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিএটির 700 কোটি টাকা রাজস্ব ফাঁকি শেয়ার প্রত্যাহার দাবি সুনির্দিষ্ট স্পষ্ট। আমি কিন্তু বিএটি নিয়ে তো আপনার আপত্তি, আপনাদের দাবি কি? আমি আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলছি, আমি প্রশ্নের প্রেক্ষিতে বলছি, যেহেতু আপনি মানে বলেছেন যে তারা রাজস্ব দেন, রাজস্ব আমরাও দিই, কিন্তু তারা অন্য দেশ থেকে এসে এই দেশে এসে ব্যবসা করে রাজস্ব ভাগিয়ে দিচ্ছে। সেইখানে আমি একজন মাননীয় সংসদ সদস্য, উনি বলেছিলেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি পরিচালনা পরিষদে সরকারের সচিব পর্যায়ের একাধিক প্রতিনিধি থাকার পরেও 700 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি দলের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করে বলেন, এই কোম্পানিতে সরকারের মালিকানা থাকা উচিত নয়। আপনি কি পড়ছেন, মানে কোত্থেকে পড়ছেন? এটা আমি পড়ছি, এটা আপনার প্রকাশকাল হচ্ছে আপনার 23শে জুন 2016। কোন পত্রিকা সূত্র বলে দেন? এটা হচ্ছে স্টাফ রিপোর্টার newsbangladesh.com, newsbangladesh.com। সেইখানে উনি আরও উল্লেখ করেছেন তামাক নিয়ন্ত্রণের সরকারের দ্বৈত নীতি ও কড়া বৈষম্যের অভিযোগ তুলে সাবির হোসেন চৌধুরী বলেন, স্তরভিত্তিক কর বিনাশের সুযোগ নিয়ে কিছু কিছু কোম্পানি রাজস্ব ফাঁকি দেয়। এরকম একটি ঘটনা এনবিআর উদ্ঘাটন করে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিকে চিঠি দেয়, তারা প্রায় 700 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। সম্ভবত গত বছর বাজেট বক্তৃতা থেকে নেওয়া, জি, জুনে যেহেতু। তো আমি কিন্তু একটা সুস্পষ্টভাবে কিন্তু আপনাকে একটা উদাহরণ দিয়ে দিলাম। সো আপনাদের মূল কথা দাঁড়াচ্ছে, মূল দাবিটা দাঁড়াচ্ছে কি? আমাদের মূল দাবিটা হচ্ছে যে দেশীয় শিল্পকে ধ্বংস করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে গেলে দেশীয় যে শিল্প আছে সেই শিল্পগুলোকে উৎসাহিত করতে হবে, সেই শিল্পগুলোকে টেকসই করতে যা যা সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতা আপনার সরকারে করা প্রয়োজন। মিস্টার আব্দুর রহমান, আপনি একটু বলবেন যে সারা দেশে এই শিল্পের সঙ্গে কত শ্রমিক যুক্ত আছে এবং কতগুলো পরিবার আসলে এর উপর নির্ভরশীল, যেটি মিস্টার রানা এই লক্ষ লক্ষ মানুষের কথা বলছেন, মূল চিত্রটা আসলে কি, এবং শ্রমিক নেতা হিসেবে বলবেন কি যে এই কীভাবে শিল্পের শ্রমিকদের স্বার্থ রক্ষা করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যে অবস্থা, যাতে বর্তমান বিড়ি শ্রমিকদের সংখ্যা একেবারে কম নয়, কিন্তু কম করে দেওয়ার চেষ্টা চলছে, ধ্বংস করার চেষ্টাও চলছে। আমাদের একটা হিসাব আছে, বাংলাদেশে বহু বিড়ি শ্রমিক অঞ্চল আছে, অন্তত বাংলাদেশে কমপক্ষে 10 জন সংসদ সদস্য, বর্তমান সংসদও আছে, তারা কোনো না কোনোভাবে নির্বাচনে বিড়ি শ্রমিকদের ভোটে তাদের রেজাল্ট নির্ধারণ করে। এরকম অন্তত 10 জন সংসদ সদস্য আছে। শ্রমিক সংখ্যা বাংলাদেশে বর্তমানে একেবারে যদি সর্বক্ষেত্রে ধরি তাইলে 20 লক্ষের কম হবে না। তাদের পরিবার পরিজন সহ প্রায় 50 লক্ষ মানুষ এর উপরে নির্ভরশীল। আমি শুধু শ্রমিকের কথাই বলবো। আজকে আমরা
পিছে যদি যাই তাইলে এই বিড়ি শিল্পকে ধ্বংস করার জন্য 1965 থেকে পাক ভারত যুদ্ধের পরে প্রথম আইয়ুব সরকার, তৎকালীন বাংলাদেশের গভর্নর মুনাম খান সাহেব বিড়ি পাতার অর্ডিন্যান্স জারি করে। আমরা সেই অর্ডিন্যান্স ভঙ্গ করি বিড়ি শ্রমিকরা বেঁচে থাকার তাগিদে, আমাদের কর্মক্ষেত্র রক্ষার তাগিদে। সেই দিন আমরা এই স্টেডিয়ামে, এই ঢাকা স্টেডিয়াম তখন এই অবস্থা ছিল না, মধ্যখানে একখান মসজিদ ছিল একটা, আর চারোপাশ ছিল খোলা। আমরা সেইখানে বসা তার এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে আমরা বিড়ি তৈরি করেছি, বিড়ি তৈরি করে অর্ডিন্যান্স ভঙ্গ করছি, তার অর্ডিন্যান্সের প্রতিবাদ করছি। সেই দিন মজলুম জননেতা মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, তখন তার জাতির পিতা তাকে উপাধি দেওয়া হয়েছিল না, তখন সে নেতাই ছিল, তারই নির্দেশে সেই দিন আমরা এই বিড়ি শিল্পকে রক্ষা করছি। অর্ডিন্যান্স যদিও প্রত্যাহার হয় নাই, বিকল্প ব্যবস্থা হয়েছে, অন্য পাতার ব্যবস্থা হয়েছে, বিড়ি শিল্প রক্ষা পাইছে, শ্রমিকরা রক্ষা পাইছে। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে বর্তমানে যেই পরিস্থিতি, বিড়ি শিল্প নিয়ে যে ধরনের ষড়যন্ত্র কথাবার্তা চলছে, এরা বিড়ি শ্রমিকরা মারাত্মকভাবে আতঙ্কিত। আপনারা অবাক হবেন, গত বেশ কিছুদিন আগে, সম্ভবত মাসেক হবে, মাননীয় অর্থমন্ত্রী সাহেব যেদিন এই কথা বললেন যে 2 বছরের মধ্যে বিড়ির অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, আমরা মনে করছিলাম হয়তো মুখ দিয়ে ফসকিয়ে গেছে কথাটা। বয়স্ক মানুষ, উনি তো অনেক সময় অনেক কথা বলে, অনেক সময় অনেক কথা বলে, যেগুলো শুনলে মানুষ বলে যে উনি যা ইচ্ছা তাক বলতে পারে, ওনার কথাবার্তা ঠিক নেই। আমরা মনে করলাম মনেই হয়তো হয়েছে, ফসকিরে কথাটা বাড়ায় গেছে। কিন্তু তারপরে আরেকটি অনুষ্ঠানে, সেখানে উনি ব্যবসায়ীদের সাথে একটা অনুষ্ঠানে বসলেন, সেখানে তুমুল ঝগড়া, প্রায় তো হাতাহাতি হওয়ার জোগাড় আমরা যা দেখলাম টিভিতে। সেইখানে উনি হুট করে আবার এই কথাটা, কেন যে কী জন্য, বিড়ির কোনো প্রসঙ্গেই উঠে নাই, সেখানেও উনি বলল বিড়ি আমি 2 বছরের মধ্যে বিদায়। আমরা বিড়ি শ্রমিকরা, বিড়ির শিল্পে জড়িতরা বর্তমান বুঝতে পারতেছি যে ওনার এই কার্যকলাপটা, ওনার এই কর্মকাণ্ডটা উদ্দেশ্যমূলক। জি, কীভাবে উদ্দেশ্যমূলক? যেমন উনি যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে কোনো রকমের আভাস পাইছে বা কোনো রকমের একটা আভাস পাইছে যে এই কাজটা তুমি করে দিলে তোমাকে পুরস্কৃত করা হবে বা তোমার জন্য কোনো ব্যবস্থা করা হবে, নতুবা বারে বারে এই কথাটা উনি বলতে পারে না। আজ দেশের বিড়ি শ্রমিকরা অত্যন্ত উত্তেজিত, তারা সংগ্রামে আছে, আন্দোলনে আছে, আন্দোলন আমরা করছি, বারে বারে কর্মসূচি দিচ্ছি, এটি তো ধরেন বারে যে বারে উনি বা যে কেউ তো মনে করেন জাতীয় স্বার্থও করতে পারেন, আপনি যেরকম ইঙ্গিত করছেন তার বাইরে উনি মনে করতে পারেন যে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধাপে ধাপে অবশ্যই হয়তো স্বাস্থ্যের জন্য করবেন। ক্ষতিকর। তো আমি আসছি, অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জাতীয় স্বার্থের জন্য যদি বলতেন, জি, তাহলে ওনাকে সার্বিকভাবে পুরো আপনার তামাকজাত মানে পণ্যের বিরুদ্ধে পড়াটা উচিত। বিরুদ্ধে বলতে উনি হবে। যদি সেই ক্ষেত্রে বলতেন, আমরা আমি সেই বলছি যে ক্ষেত্রে ধাপে বলবো। ধাপে হয়তো হ্যাঁ, বলতেন, না বলতেন, উনি যদি জি। বলতেন এই কথা যে ধূমপান 2 বছরের মধ্যে বাংলাদেশ থেকে আমি তুলে দেব, ধূমপান এই দেশে মানুষের জি, স্বাস্থ্য এখানে ঝুঁকি আছে, একটা, আমাদের তথ্য, কোনো আপত্তি ছিল না। একটা তথ্য আপনাকে মানে যুক্ত করি যে মোট ধূমপায়ীর সংখ্যা যদি আপনার 100% হয়, তার মধ্যে 98% আপনার ধূমপায়ীরা আপনার সিগারেট ধূমপান করে, আর মাত্র 2% মানুষ আপনার জি, বিড়ি আমি আসছি মিস্টার মশিউর রহমান রাঙা। এই যে সম্প্রতি অর্থমন্ত্রীর কথা ওনারা উল্লেখ করছেন এবং তিনিই বলছেন, আমি কোট করছি, যে আমি চাই আগামী 2 বছরের মধ্যে দেশে বিড়ি থাকবে না, কিন্তু পারবো কিনা জানি না, ডাউট আছে। প্রেশার গ্রুপ রয়েছে, যেমন এমপিদের মধ্যে অর্ধেকের বেশি বিড়ি সাপোর্ট করে, আমি জানি না কতজন এমপি বিড়ি খায়, যাই হোক। এবং অর্থমন্ত্রী আরও বলছেন যে কী কারণে করে আই ডোন্ট নো। তো আমার প্রশ্ন, আপনার কি মনে হয়, আপনি তো বিড়ি শিল্প এলাকার মানুষ, এবং এই যে উনি যেমন বিড়ি নিষিদ্ধ করবেন বলেছেন, 2 বছরের মধ্যে তুলে দেবেন, আবার এমপিদের কেউ যেমন আমি উল্লেখ করতে পারি, আমি দেখলাম যে ফজলে হোসেন বাদশা তিনি বলেছেন যে
প্রয়োজন বোধে তিনি অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন, বা অর্থমন্ত্রীর অ্যাপ্রোচ যদি এরকম হয় তিনি অর্থমন্ত্রীকে ওই পদে দেখতে চান না। সো আপনি কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আব্দুর রহমান সাহেবকে। উনি আসলে বিড়ি শ্রমিক লিডার। বিড়ি শ্রমিকদের রংপুরে আমার এলাকার নির্বাচনী এলাকাতে অনেক কারিগর রয়েছে আর কি। আমি ঠিক বলবো না যে তারা ফ্যাক্টরি আছে ওখানে, এখন আমার নির্বাচনের কোনো ফ্যাক্টরি নেই, কিন্তু কারিগর রয়েছে। হারাগাছ আমাদের বিড়ি সমৃদ্ধ এলাকা, রংপুরের উত্তরবঙ্গের সব থেকে বেশি তামাক উৎপাদন হয় কিন্তু রংপুরেই। সারা বাংলাদেশেই যত তামাক, তারপরে রংপুরেই বেশি উৎপন্ন হয়। আমার নির্বাচনী এলাকাতেও অনেক তামাক আগে উৎপন্ন হতো, এখন বিভিন্ন কারণেই, সরকারি চাপ, বিভিন্ন কারণেই কিছু কমে গেছে। তো বিড়ি তৈরির কারখানাগুলো হারাগাছ আমার নির্বাচনী এলাকার একদম পাশাপাশি লাগানো, সে কারণে বিড়ির কিছু কারিগর এখানে রয়েছে। যেমন এগুলো আপনার কাউকে হয়তো 1 লক্ষ কাগজ পাতা দিয়ে দিল, আগে তো পাতা বিড়ি ছিল, এখন কাগজের বিড়ি। 1 লক্ষ বিড়ি কাগজ দিয়ে দিল সে, এবং তাকে একটা ঠোঙ্গার মধ্যে এগুলো দিয়ে দিল, সে বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু এটা বানায়। তার কিন্তু কোনো নিজস্ব কোনো লাইসেন্স, যারা ওরা যেটা বলে লাইসেন্স নাই, এটা তারা আরেকজন কেনে। যে কন্ট্রাক্ট নিচ্ছে সে 1000 টাকা করে 1000 কন্ট্রাক্ট নিচ্ছে, আবার সে যখন আরেকজনকে দিচ্ছে, এটা আরও 10 জনকে এটা ভাগ করে দিচ্ছে, তখন তাদেরকে আবার 1000-এ 15 টাকা, আমার নির্বাচন এলাকার মানুষ 15 টাকা করে পাচ্ছে। আবার যে নিচ্ছে সে কিন্তু 35 টাকা করে পাচ্ছে। তো এইভাবে আমার নির্বাচন এলাকার কিছু লোকজন আছে, এইটা দিয়েই কিন্তু তাদের সংসার তারা নির্বাহ করে, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করায়, সব কিছুই তারা এটা দিয়েই করায়। এবং বাচ্চারাও কিন্তু বিড়ি তৈরি করে, আমি দেখেছি, নিজে দাঁড়িয়েও দেখেছি, 5 বছরের বাচ্চা সেও বিড়ি তৈরি করতে পারে। তো এখন কমে গেছে, এখন স্কুলে যায়, স্কুলে এখন আগের থেকে অনেক তারা উন্নত হয়েছে। তো আপনি যেটি বলেছেন যে মাননীয় অর্থমন্ত্রী এই কথাটি বলেছেন কিনা, তা আসলে ওনারা উনি বলেছেন, উনি আমি বলেছেন বলছি যে এটা। উনি বলছেন, উনি উনি আবার এই বলেছেন কথাও এখন- বলেছেন যে এমপিদের অর্ধেকের বেশি তাদের পক্ষে। এবং আমি আবার উদাহরণ আপনাকে একটু দিলাম আগে যে আব্দুর রহমান সাহেবও কিন্তু বলেছেন যে 10 একজন জন, এমপির কথা তো আমি উদ্ধৃতি করলাম, ফজলে হোসেন বাদশা, তিনি বলছেন যে অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। না, আমাদের আব্দুর রহমান সাহেব যিনি বিড়ি শ্রমিক লিডারশিপ করেন, তিনিও কিন্তু বলেছেন যে অন্তত 10 জন এমপি আছেন যারা বিড়ি শ্রমিকদের ভোটের উপরে নির্ভর। ভোটের উপরেই অনেকখানি নির্ভরশীল, এবং তারা তাদের ভোটেই জয়লাভ করে, এরকম উনি বলেছেন। তো সেখানে উনি আবার সংখ্যা বলেছেন 20 লক্ষর মতো, সব মিলে হয়তো 50 লক্ষ পরিবার সহ 50 লক্ষ 50 লক্ষ হবে, এরকম উনি বলেছেন। তো সুতরাং মাননীয় অর্থমন্ত্রী যদি বলে থাকেন যে চাপ আছে, এবং অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে বন্ধ হবে, মানে বন্ধ করে দেবো কিংবা এই ধরনের কিন্তু বলে নাই, বলছে যে বন্ধ হবে। এটা আস্তে আস্তে একটু যদি আমরা যেভাবে জনসচেতনতাটা আমরা সৃষ্টি করতে চেষ্টা করছি সবাই মিলে, এখানে কিন্তু সবাই, মানে বাংলাদেশের যারা সিগারেট খান না, আমি মনে করি বিড়ি সিগারেট খান না, পান করেন না আর কি, ধূমপান করেন না, তারা সবাই কিন্তু চাচ্ছেন যে এটা 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 বন্ধ হওয়া দরকার। বন্ধ করতে গেলে আমারও একই প্রশ্ন, যে আমার নির্বাচন এলাকার জন্য নয়, যে আমরা কিন্তু ফেন্সিডিল বন্ধ করতে পারি নাই। এটা ফেন্সিডিল কিন্তু আপনার পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, পুলিশে জেল দিচ্ছে, জরিমানা করতেছে, ফেন্সিডিল কিন্তু আমরা বন্ধ করতে পারি না। এই ফেন্সিডিল কিন্তু আমাদের দেশে তৈরি করি না আমরা, এটা বাইরের একটা দেশ থেকে আসে। আমরা কিন্তু ইয়াবা আমাদের দেশে তৈরি করি না, এটা কিন্তু বাইরের থেকে আসে। এখন আপনি এমন কোনো বাংলাদেশের জায়গা পাবেন না, আপনার এই তৃতীয় মাত্রার আশেপাশেও যদি 100 গজের মধ্যে আপনি দেখবেন যে কোথাও না কোথাও একটা ফেন্সিডিল কিংবা ইয়াবা পাওয়া যাচ্ছে, যেতে পারে আর কি, মেবি। তো এইরকম একটা বাইরের দেশের জিনিস আমাদের দেশে চলে আসতেছে, আর আপনি প্রেসার দিয়ে, যদি আমরা যদি প্রেসার দিয়ে বলি যে না সিগারেট আমি একদম বন্ধ করে দেবো, যার কাঁচামাল বলি বা আমরা যেটা র ম্যাটেরিয়াল, সেটা আমাদের দেশেই তৈরি হচ্ছে, এটা কোথাও না কোথাও এটা আবাদ হবেই, যদি তাদেরকে আমরা রিহ্যাবিলিট করতে না পারি। আমার এই যে যারা বিড়ি শ্রমিক কাজ করে, তাদেরকে যদি আমরা পুনর্বাসন করতে না পারি, তাহলে কিন্তু এটা কোনোদিন বন্ধ করা সম্ভব হবে না। আমরা যত চেষ্টাই করি আমরা কিন্তু বন্ধ করতে পারবো না। তো সেই কারণেই এবং তারা ট্যাক্স দেয়, এবং আমরা যদি বলি এখানে যে বন্ধ, তাহলে কিন্তু আগে বন্ধ করতে হবে ব্রিটিশ বাংলাদেশ টোবাকো, আগে বিটিসি ছিল এটার নাম, ব্রিটিশ আমেরিকান টোবাকো। ব্রিটিশ আমেরিকান টোবাকো, এটা কিন্তু আগে বন্ধ করতে হবে। এটা ট্যাক্স নেওয়া গভর্নমেন্টকে বন্ধ করতে হবে, যে না এর ট্যাক্সও আমি নিব না, এর আয়ও আমার নেওয়ার দরকার কি। আমি একটু সরকারের বাইরেই বলি কথাটা, যে এটাও তাহলে আমাদের ট্যাক্স নেওয়াটা আমাদের অর্থমন্ত্রীকে বলতে হবে, যে না আমি আর এই বিড়ির কোনো ট্যাক্স নিব না, সিগারেটের কোনো ট্যাক্স আমি নিব না, ওই বিড়ি সিগারেট একই কথা। তো এইটা উন্নত মানের একটা, এদের হলো গোল্ড লিপ, এদের হলো আপনার বেনসন এন্ড হেজেস, এদের হলো আপনার যত বাজারের দামি দামি ব্র্যান্ড যেগুলো মানুষে সন্তানেরা, আমাদের ছেলেরা, স্কুল কলেজের উঠতি বয়সের ছেলেরা যেটা বেশি করে গ্রহণ করে, এটা কিন্তু তাদের 5 টাকার থেকে 10 টাকা পার শলা বলি আমরা, 1 শলার দাম যদি এটা হয় তারা নিচে। এখন এখানে কিন্তু 700 কোটি টাকা আমরা ট্যাক্সে ফাঁকি দেয় আমাদেরকে, যেটা আমার
ছোট ভাই বলেছে, রানা সাহেব বলেছেন। তো এটা তো উদ্বেগজনক। আমরা ট্যাক্সও পাচ্ছি না, তাহলে আমরা আমাদের দেশে সিগারেট অফার করতেছে, সেখানে আমি বিড়ি বন্ধ করতে চাচ্ছি, সিগারেট বন্ধ করতে চাচ্ছি না, তাহলে একটু বিতর্কিত জিনিসটা কিন্তু একটু বিতর্কের মধ্যে চলে আসে। সেই কারণে আবারও আমি বলি যে অন্তত এই বিড়ি শ্রমিকদের, বিড়ি মালিকদের দরকার হইলো তাদেরকেও অন্য কোনো ব্যবসার সঙ্গে যাতে আমরা একটু লোন দিয়ে হোক, যে করে হোক, তাদেরকে এই ব্যবসাটা ছেড়ে অন্য কোনো ব্যবসা যেন তারা নিজেদের সম্পৃক্ত করতে পারে। অনেক বিড়ি মালিক কিন্তু, আমার রংপুরের অনেক বিড়ি মালিকের নাম আমি জানি, যাদের ঢাকায় এই বিড়ির মালিক, বিড়ির পয়সা দিয়ে অনেক কিছু করেছে তারা, তারপরে তারা এমপিও হয়েছে। হ্যাঁ এমপিও হয়েছে এবং অন্য পয়সায় অন্যদিকে তারা চলে গেছে এই বিজনেস বাদে। কিন্তু তারপরেও কিন্তু এখনো তারা ছোট্ট একটু একটু করে হলেও ধরে রেখেছে বিড়ির, তাদের ঐতিহ্য এটা, তাদের এটা ধরে রেখেছে অনেকেই, তারা ব্যবসাটা করছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমাদের সন্তানদের যদি আমরা রক্ষা করতে চাই যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া চলবে না, এটা এক সময় তো স্টাইল ছিল। একটা সিগারেট হাতের মধ্যে, একটা বেনজনের প্যাকেট, একটা লাইটার, এটা সিগারেটের পাইপ, এগুলো এক সময় কিন্তু একটা একটা কি বলে পারিবারিক একটা ঐতিহ্যের বুনিয়াদি একটা ফ্যামিলি হিসাবে একটা ইয়ে ছিল। এখন নাহলে আমরা গরিব মানুষ অনেকে খাচ্ছে হয়তো। আমরা এমন সময় ছোটবেলায় আমরা দেখেছি যে কাগজের পাতা দিয়ে ওর মধ্যে তামাক দিয়ে ওইটাই খেত তারা, যারা লাঙ্গল চালাতো গ্রামে, যারা হাল চাষ করতো। তো ঠিক এখন পরিবর্তন হয়ে গেছে। তো আবারও আমার কাছে মনে হয় যে এটা আমরা বন্ধ করতে পারবো তখনই যখন তাদেরকে আমরা রিহ্যাবিলিট করতে পারবো। আদারওয়াইজ আমরা চেষ্টা করলেও কিন্তু এটা কিন্তু আমরা বন্ধ করতে পারবো না। এবং বন্ধ করতে যদি জোর করে বন্ধ করতে যাই তাহলে কিন্তু এটা নিয়ে আন্দোলন হবে, এইটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মানুষ চলে যাবে। এটা আমার কাছে মনে হয় যে না, আমাদের এখন তো বাংলাদেশের অধিকাংশ যারা সিগারেট খান সবাই কিন্তু এটাই চায় যে না, বন্ধ হোক। আমরাও চাই আমাদের ছেলেরা এটা না খাক। তা আমাদের এটা শুধু এটা নয়, এর সঙ্গে কিন্তু আরো বেশি ক্ষতি করা সেটা হচ্ছে, ওরা বলে নাই, সেটা হচ্ছে গুল নামে একটা পদার্থ আছে। বলেছি গুল এবং জর্দা ডাক্তার সাহেব এখানে আছেন, জর্দায় সব থেকে সিগারেটের যা ক্ষতি হয় জর্দাতে ডাইরেক্ট তার চেয়ে বেশি আপনি জর্দাটা নিচ্ছেন। জর্দা নিয়ে তো এত মাথা ব্যথা হচ্ছে না, গুল নিয়ে তো এত মাথা ব্যথা হচ্ছে না, শুধু বিড়ির উপরে এই অত্যাচারটা কেন? আমার কথা হলো শুধু বিড়ির উপরে অত্যাচারটা হবে কেন? এখানে বিড়ি বানাচ্ছেও গরিব মানুষ, খাচ্ছেও গরিব মানুষ, ট্যাক্স দেওয়ার লোক না বিড়ি বানাচ্ছেও গরিব মানুষ, খাচ্ছেও গরিব মানুষ। হাকিমপুরি জর্দা হচ্ছে সবচেয়ে বেশি ট্যাক্স দেওয়ার ব্যক্তি। এবং পানের সঙ্গে আমি অনেক বলতে শুনেছি, ভাই একটু পান আনিস, একটা হাকিমপুরি দিয়ে নিয়ে আসবি। এই যে একটা ব্র্যান্ড, এগুলা মানে বলাও ঠিক না, আমাদের এগুলো একটা প্রচার হয়ে যায়। এই যে ব্র্যান্ড কি আমি বুঝি না এগুলা। গুল আমি বাড়ির অনেক মুরব্বী মহিলাকে আমি দেখেছি, বয়স্ক মহিলাকে আমি দেখেছি, আগে যে দাঁত ব্যথা হতো, দাঁত ব্যথা হলো কত কি, দাঁতের তো আর আগে চিকিৎসক, দাঁতে আমার এখন ডেন্টিস্ট সব জায়গায় পাওয়া যায়, আগে কিন্তু ডেন্টিস্ট থাকতো না, ডাক্তাররাই ডেন্টিস্টের কাজ করতো। ওই গুল ডাক্তারের মধ্যে দিয়ে দিলে একটু ব্যথাটা কমে যেত, মানে ওই সময়টা রিমিশন হতো। আপনি তো ডাক্তার, আপনি বলতে পারবেন না ভালো, কিন্তু ওইখানে একটা ক্ষত সৃষ্টি হতো। এখান থেকে ক্যান্সার অনেকের হয়ে গেছে, জর্দা খেয়ে অনেকের লিভার নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই টার্গেটটা, আমার কথা হলো শুধু বিড়ির উপরে কেন এই টার্গেট আমরা একটু ডক্টর সবুরের কাছ থেকে শুনতে চাই যে অর্থমন্ত্রী বলছেন যে বিড়িতে অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যেখানে এখন আপনারা গুল নিয়ে আসছেন, জর্দা নিয়ে আসছেন, সিগারেটের প্রশ্ন তো আছে, এবং এগুলো কোনোটাই আসলে ঝুঁকি মুক্ত নয়। তো বিষয়টি আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কিভাবে দেখেন? আমি এই প্রসঙ্গটি আসার আগে আর একটা বিষয়ের অবতারণা করছি। আপনি খেয়াল করেন আমাদের যে সংবিধান, আমাদের সংবিধানের 18 ধারা, যেটি পুষ্টি এবং পুষ্টির উন্নয়ন যে হেডিং, ওই 18 ধারাতে কিন্তু পরিষ্কার বলা আছে যে রাষ্ট্রের দায়িত্ব হবে ক্ষতিকর ভেষজের উৎপাদন এবং ব্যবহার নিষিদ্ধ করা। এবং ক্ষতিকর ভেষজ হচ্ছে তামাক, একটা তামাকের নাম লেখা নেই কিন্তু ক্ষতিকর ভেষজ আছে। ইংরাজি ভার্সনে বলা হচ্ছে যেগুলো ইনজুরিয়াস টু হেলথ, সেটা প্রিভেন্ট করা। এখন যে রাষ্ট্রের সংবিধানে এই কথাটি বলা আছে, সেই রাষ্ট্র যদি একটি সিগারেট কোম্পানির 17 বা 13% মালিক হয়, 13%, তাহলে সরকারের এই যে সংবিধান লঙ্ঘনের দায় দায়িত্ব কে এড়াবে? সরাসরি সংবিধান লঙ্ঘন করছে সরকার। এটা গেল এক। তারপরে আপনি যে প্রসঙ্গটি আনলেন, এখানে হচ্ছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউই দিতে পারবে না যে গুল কম ক্ষতি করে, সিগারেট বেশি ক্ষতি করে, বিড়ি বেশি কম ক্ষতি করে। তামাক হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং তামাকের ভিতরে যে পদার্থটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা হচ্ছে নিকোটিন। ঠিক আছে? এবং এই নিকোটিনটাই কিন্তু নেশা করে। ওই যে উনি যে কথাটা বললেন যে গুল দিলে পারে হতো, ঠিক আছে, নিকোটিনই হচ্ছে নেশার উদ্রেক করে, এবং নিকোটিনের কারণেই নেশাটা হয়, এবং এই ক্ষতির কারণ হচ্ছে নিকোটিন।
এই যে ক্যান্সার হওয়া বলি, লিভার ক্ষতি হচ্ছে, শ্বাসকষ্ট হবে, সব কিছুর উৎপত্তি হচ্ছে নিকোটিন থেকে, ঠিক আছে? সুতরাং বৈজ্ঞানিকভাবে কখনোই কেউ কিন্তু এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে ধূমপানের যে মাধ্যমগুলোর কথা আমরা বলছি, যে একটা সিগারেট, বিড়ি, গুড়, জর্দা, এর ভিতর কোনো একটিতে বেশি আছে, কোনো একটিতে কম আছে, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রীর যে ভাষা আপনি শোনালেন এবং আমিও পড়েছি, এবং একাধিক জায়গা থেকে উনি কিন্তু একেবারে একই ভাষা ব্যবহার করছেন। শব্দগুলো আপনি খেয়াল করেন, উনি বলছেন সিগারেট বন্ধ করতে পারবো না। এটা বিশ্বের সব দেশেই আছে। এখন খেয়াল করে দেখেন, বিশ্বের সব দেশে তো, ভারতেই তো ফেন্সিডিল আছে। ভারতে ফেন্সিডিল ইজ এ প্রেসক্রাইবেবল ড্রাগ। আমাদের বাংলাদেশে 1982 সালের আগ পর্যন্ত আমাদের যখন ওষুধ নীতি আমরা করলাম, ওষুধ নীতিতে আমরা ফেন্সিডিল বন্ধ করে দিলাম। তার আগ পর্যন্ত কাশির ওষুধ ছিল। কাশির ওষুধ, কফ সিরাপ। এখনো পশ্চিম বাংলার ডাক্তাররা কফ সিরাপ হিসাবে ফেন্সিডিল ব্যবহার করে, যে কারণে ওরা তৈরি করে, ওরা বেশি তৈরি করে আমাদের এদিকে পাঠিয়ে দিচ্ছে, সেটা আলাদা গল্প। সুতরাং পৃথিবী গ্রাইপ ওয়াটার, এখন গুলশান বনানীর ফার্মেসিগুলোতে গেলে আপনি গ্রাইপ ওয়াটার পাবেন, ওটা খাওয়ালে বাচ্চা কান্না বন্ধ করে দেয়। আমাদের দেশে ওটা ব্যান্ড। সুতরাং পৃথিবীর কোথাও কিছু থাকলেই সেটি যে ঢালাওভাবে গ্রহণ করার যে প্রবণতার কথাটা উনি বলেছেন, আর উনি বলছেন সিগারেট বন্ধ করতে পারবো না, পরিষ্কার উনি উনার অসহায়ত্বের কথা বলছেন। এখন এটা কি অসহায়ত্বের কথা বলবো, না আমাদের রহমান সাহেব যেদিকে ইঙ্গিত করেছেন, আল্লাহ না করুক ওই ইঙ্গিতের দিকে আমরা যেতে না চাই না, না। আমার কাছে মনে হয় না, ওটা মনের কষ্টে ওটা বলেছেন, আমার কাছে মনে এখন হয় এখানে উনি কিন্তু এটা বলতে চান নাই। আপনি খেয়াল করে দেখেন, এখানেই হচ্ছে যে আমাদের দুরবস্থার ব্যাপার। মাননীয় অর্থমন্ত্রী 2009 সালে বাজেট বক্তৃতার সময় যে কথাটি বলেছিলেন, সেখানে কিন্তু উনি সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে বিড়ির সাথে আমার হতদরিদ্র শ্রমিকরা জড়িয়ে থাকে, তারা কাজ করে খেতে পারে, যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বললেন যে এই শিল্পটি এমনভাবে ছড়িয়ে গেছে যে সবাই কিছু না কিছু পয়সা পায়। ছোট বাচ্চা কাজ করছে, মহিলাটি কাজ করছে, ওর কাছে মাসে 100 টাকা বা সপ্তাহে 50 টাকাই অনেক, ঠিক আছে? কিন্তু ফলে এই কথাটি যে উনি বলছেন, এটি কিন্তু যে দিকটাকে আমি ইঙ্গিত করতে চাচ্ছি সেটি হচ্ছে কি যে আপনি খেয়াল করে দেখেন, উনি কিন্তু বৈষম্য এবং ন্যায্যতার জায়গা থেকে সরে যাচ্ছেন। বাংলাদেশের জন্মই হয়েছিল বৈষম্য আর অন্যায্যতার বিরুদ্ধে যুদ্ধ করে। আমরা তো পাকিস্তানের সাথে থাকতে পারলাম না কেন? পাকিস্তানিরা আমাদের পয়সা নিয়ে ইসলামাবাদ বানালো, আমাদের কাছ থেকে পাট বেচা পয়সা নিয়ে গিয়ে আমাদেরকে বঞ্চিত করলো। সুতরাং শোষণ বঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ করে যে জাতি জন্মগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধ চেতনা তো ওটাই। মুক্তিযুদ্ধ চেতনাই তো ছিল একটা সাম্যভিত্তিক সমাজ তৈরি করার। সেক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী যখন ধূমপানের দুটো মাধ্যমের ভিতরে বৈষম্য করেন, আমি বারবার বলছি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি ব্যক্তিগতভাবে চাইবো এবং সামগ্রিকভাবেই চাইবো ধূমপান একেবারে বন্ধ হোক। উনি যদি বলতেন ধূমপান বন্ধ করে দিবেন, আমি স্যালুট দিতাম। কিন্তু উনি যখন ধূমপানের দুটো মাধ্যমের ভিতরে বৈষম্য করছেন কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া, তখন কিন্তু উনি সংবিধান সমুন্নত রাখার যে শপথ গ্রহণ করেছেন সেটিও ভঙ্গ করছেন। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলছেন কিন্তু উনি। মুক্তিযুদ্ধের চেতনাতে কোথাও নেই যে সমাজে একজনকে আমি বৈষম্যের শিকার করব। এখানে কিন্তু দুটো মাধ্যমের ভিতরে বৈষম্য করা হচ্ছে, এবং এটি এই প্রথম না, এটি ধারাবাহিকভাবে করা হয়েছে, এবং ধারাবাহিকভাবে করতে করতে আজকে এই পর্যায়ে আনা হয়েছে। সুতরাং এগুলোর কিন্তু শুধু স্বাস্থ্যগত ডাইমেনশন আপনি আলোচনার কথা বললেন, আমি প্রসঙ্গটা একটু বড় করলাম এই কারণে যে আজকে একটি প্রতিযোগীকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সরকারি দায়িত্ব থেকে বৈষম্যের শিকার করা হচ্ছে। এটা কতটা ন্যায্য আপনি খেয়াল করেন। উনি যে কথাটি বলেছেন, কালকেই যদি কেউ কোর্টে যেয়ে হাজির হয় যে মাননীয় আদালত আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে, অসাম্য করা হচ্ছে, অন্যায্য ব্যবহার করা হচ্ছে, আমাদের আর এক গোত্রকে সুবিধা দেওয়া হচ্ছে, একেবারে মৌলিক মানবাধিকারের জায়গা থেকে আপনি বলছি আমি। সুতরাং আবার আপনি যে প্রশ্নটি করেছিলেন, ফলে এই ধূমপানের ক্ষেত্রটি কিন্তু একটু বিস্তৃত ব্যাপার। এক্ষেত্রে আমি যেটা বলি ধূমপানের রাজনীতি, ঠিক আছে, ধূমপানের রাজনীতিটা কিন্তু বেশ ঘোলাটে রাজনীতি।
মানে বাংলাদেশের যখন যেটা শুরু হয় তখন সুশীল সমাজ বলবেন বা যে সমাজই বলবেন সেই একদিকেই কিন্তু ধাবিত হয়। কোনো ছোট্ট একটা জিনিস নিয়ে কোনো একটা সৃষ্টি হলো ঠিক এখন কিন্তু এই ধূমপানের উপরে সবাই লেগে পড়েছে এবং যারা ধূমপান করে না নিজেদেরকে যায় একসময় যারা ধূমপান করতো তারাই অ্যারিস্টোক্রেট ফ্যামিলির লোকজন ছিল, এখন যারা ধূমপান করে না এরাই কিন্তু বেশি চিৎকার দিচ্ছে। এইটাই কিন্তু খুব সমস্যা মাননীয় মন্ত্রী। আমাদের এতগুলো ধূমপান বিরোধী আন্দোলন চলছে কত বছর ধরে, 15 বছর, 20 বছর, 30 বছর, আরো কম। আরো, কিন্তু আমাদের যে সমস্ত গবেষণা থেকে তথ্য আসছে আমাদের ধূমপাই কিন্তু কমছে না, ধূমপাই সংখ্যা বাড়ছে। বাড়ারও আপনার একটা মানে কারণ আছে। আমি ঠিক আছে, আপনার সঙ্গে এবং এখন বিড়ি মালিক সমিতি সেটা হচ্ছে মালিক সমিতি আপনাকে বলছে যদি যে যুক্ত করি। মাত্র 2% যে ধূমপানটা হয় তার মাত্র মাননীয় বিড়ি মাত্র 2% আপনার পান করে। হচ্ছে যে আপনার 2016-17 অর্থ বছরে আপনার বিড়িতে শুল্ক বৃদ্ধি পেয়েছে 62.88%, আর সিগারেটে আপনার বৃদ্ধি পেয়েছে শুল্ক 31.83%। তার কি অর্থ দাঁড়ালো? আপনি কিন্তু অসাম্য আর অন্যায্যতার গল্প। অসাম্য দামে বাড়বে অন্যায্যতা। একসময় যদি আপনি বন্ধও করে দেন, একসময় যদি সিগারেট বন্ধও করে দেন, সিগারেট যারা খায় তারা যেভাবেই হোক এটা কিন্তু খুঁজে নিয়ে আসে খাবে। মানে ফেন্সিডিল যারা খায় যেখান থেকে যেমন কোথায় ফেন্সিল আপনি, পাওয়া যায় সেখানে চলে যাচ্ছে। মানে আপনি মানে এইখানে আমি বলছি যে এই সমস্ত অপিয়ারে কার্যক্রম গ্রহণ করে ধূমপাই কমানো যায় যেটি নাকি? মানে বললেন না, যে লম্বা যে সিগারেটটা ইজি লাইট, এইটা কিন্তু বাজারে আপনার বাজারজাত বিপণন করা কিন্তু আইন সিদ্ধ নয়, কিন্তু পাওয়া যাচ্ছে। স্মাগলিং হচ্ছে। একটা তো স্মাগলিং বেআইনি, হচ্ছে, একটা তো বেআইনি বেআইনিভাবে হচ্ছে। আরেকটা হচ্ছে যে রাষ্ট্র কিন্তু ক্ষমতা আমরা যারা এবং এইখানে সরকারি যন্ত্র বিড়ি বৈষম্য সমেত করছে কিনা সেটি হচ্ছে বিড়ির সঙ্গে যারা আমরা আপনার মানে সম্পৃক্ত রয়েছি, আমরা সেই আইয়ুব খান থেকে শুরু করে আমরা বারবার নির্যাতিত হচ্ছি। আইয়ুব খানের সময় বিড়িকে আপনার সেটি উনি বলেছেন যে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই পথ উন্মুক্ত করেছিলেন। 2001 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন থেকে এই ধাক্কাটা শুরু হয়েছে, বিড়ির উপরে ধাক্কাটা শুরু হয়েছে। কিন্তু 2000 এই জায়গায় বর্তমান সরকার বিএনপি জামাতকে অনুসরণ করছে বলে আপনি বলছেন? না, তা ঠিক নয়, বাট 2009-10 সালে 2009-10 সালে সংসদ চলাকালীন না, সময়ে এইটা তো ঠিক আছে, যে কোনো প্রধান- ধরনের মাননীয় এইটা ঠিক। প্রধানমন্ত্রী সংসদে আপনি দাঁড়িয়ে উনি সুস্পষ্টভাবে মানে বলেছিলেন যে আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যাহা ব্যবহার করে সেগুলো যাতে তাদের কাছে একটু সহজলভ্য হয়, দাম না বাড়ে। বিড়ি সাধারণত আমাদের গরিব মানুষ ব্যবহার করে। মাননীয় স্পিকার, এই বিড়ি বানানোতে আমাদের গরিব মানুষ, মহিলা শ্রমিক ও সাধারণ শ্রমিক একটা শ্রমের সুযোগ পায়, তারা কাজ পায়। এখানে বিড়ির উপর শুল্ক কমিয়ে সিগারেটের উপর একটু বাড়িয়ে দিন। প্রধানমন্ত্রীর বক্তব্য এইটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য 2009-10 অর্থ বছর 29শে জুন সংসদে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু আমরা দেখছি কি ধারাবাহিকভাবে 2016-17 অর্থ বছরে যেটি আমি আপনাকে মানে বললাম যে বিড়িতে শুল্ক বৃদ্ধি পেয়েছে 62.88%, সিগারেটের শুল্ক বৃদ্ধি পেয়েছে আপনার 31.83%। প্রধানমন্ত্রীর কথা কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রীর কথা তো কাজ হচ্ছে না, কিন্তু এটি কি হবে, এটি আগামী দিনে যেটি হবে আসি আবার। সেটি হচ্ছে, আমি একটু এক লাইন বলিনি, যে সেটা হচ্ছে যে 2019 সালে নির্বাচনে এটা নেতিবাচক প্রভাব পড়বে। আমার যেটি মনে হয় এইখানে যদি অর্থমন্ত্রী মহোদয় উনি গ্রাসরুট লেভেলে মানে উনি রাজনীতি মানে করেন নাই, উনি যদি রাজনৈতিক নেতা হিসেবে যদি আসতেন, মাঠ পর্যায়ে যদি নেতৃত্ব দিয়ে যদি আসতেন, তাহলে আপনার কৃষক শ্রমিকের বুঝতে পারতেন। তো এই নেতিবাচক প্রভাবটা কিন্তু পড়ে যাবে। মাননীয় মন্ত্রী মহোদয় মানে বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে জনবান্ধব বাজেট, জনবান্ধব বাজেট তো এটি হচ্ছে না। এই বাজেটে আমরা যে খবর পাচ্ছি, যেটি আমরা আশঙ্কা মানে করছি, মাননীয় অর্থমন্ত্রী যদি বিড়িকে যদি ধ্বংসই যদি করতে চান, যদি উনি সেই মাত্রারিক্ত যদি যদি করেন, বাধ্য হয়ে আমরা যারা বিড়ির শিল্পের সঙ্গে জড়িত আছি, বিড়ি ব্যবসার সঙ্গে জড়িত আছি, আমাদেরকে সেই শিল্প থেকে সরে আসতে হবে। তখন লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়বে। আমরা একটু শেষের দিকে এখানে ছোট্ট করে বলতে হবে। আমি শুধু শ্রমিকদের বিষয়ে বলবো, আর
পরিস্থিতির কথা বলব। সেটা হলো অর্থমন্ত্রী যে কথা দেশবাসীর সামনে বলছে, যেটা আমাদের শোনাতে চাইছে, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে পরিস্থিতি কী হবে? বর্তমানে 400 কোটি টাকার ঊর্ধ্বে রাজস্ব পাওয়া যাচ্ছে বিড়ি থেকে, প্রতি 1 টাকা প্রতি বছর 1 টাকাও পাওয়া যাবে না। কিন্তু বিড়ি ঠিকই উৎপাদন হবে, বিড়ি ঠিকই উৎপাদন হয়। এখন লেবেল দিয়ে হচ্ছে, তখন level ট্যাক্স দিয়ে ভ্যান্ডুল লাগিয়ে হচ্ছে, ঘরে ঘরে বিড়ি তৈরি হবে। এই অর্থমন্ত্রী বা এই সরকারের এই ক্ষমতা নাই যে ঘরে ঘরে বিড়ি তৈরি হইলে সেটাকে কোনো রকমের বন্ধ করতে পারে। ঘরে ঘরে বিড়ি তৈরি হবে, ট্যাক্স হবে না 1 পয়সা, আরও আজবাজে ধূমপান এর থেকে বেড়ে যাবে, আরও কম দামে বিড়ি সিগারেট পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে। এই একটা বিপদ। আরেকটা বিপদ হলো মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য, দেশবাসীর যে উদ্দেশ্য, মাননীয় মন্ত্রীদের যে উদ্দেশ্য, যে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত, আমি বলবো এই যে জঙ্গিবাদ, এরা কারা, কোথায় যায়, কোথা থেকে আসে? সেটা হলো যেখানে অভাব আছে, যেখানে মানুষ বেকার আছে, যেখানে মানুষ খেতে পায় না, সেখানে এই জঙ্গি গোষ্ঠী হাত বাড়ায়। যে খুব কম পয়সায় এখানে বেকার মানুষ পাওয়া যাবে, খুব কম পয়সায় যায় এখান থেকে বেকার মানুষগুলি সংগ্রহ করে একটা দল করা যাবে, একটা গ্রুপ করা যাবে, এদের দিয়া বোম ফাটানো যাবে। এদেরকে 50 টাকা দিলে এক জায়গায় বোম মেরে আসবে, এদেরকে 100 টাকা দিলে একটা মানুষ খুন করে আসবে। এই পরিস্থিতি আমার বিড়ি শিল্প অঞ্চলে হবে। তার কারণ এই বিড়ি শিল্প অঞ্চলগুলি অত্যন্ত চর অঞ্চল, সেখানে মানুষের কোনো কাজ নাই, অত্যন্ত বেকার মানুষগুলি, নিরহ মানুষগুলি। আপনারা যদি একবার যান সরজমিনে, সেখানে যে দেখেন এই বিড়ি শ্রমিকদের এই বিড়ির কাজ ছাড়া সেখানে আর কোনো উপলক্ষ নেই। 1 সপ্তাহ যদি কাজ বন্ধ থাকে, তাহলে এরা বিভিন্ন এনজিওর কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নিছে, এরা ঘরবাড়ি বিক্রি করবে, প্রথম ঘরবাড়ি গরু ছাগল যা আছে বিক্রি করবে, তারপর এলাকা থেকে পালিয়ে যাবে। এই পরিস্থিতিতে যাতে বিড়ি শ্রমিকরা না পড়ে, আর মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যাতে আর এই কথাটা না বলে, এ বিষয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বলছি। আপনি মন্ত্রী পরিষদের একজন সদস্য, মন্ত্রিসভায় আপনি উপস্থিত থাকেন, আপনি দয়া করে আপনার ক্ষমতা বলে আপনি মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলি একটু বলেন, জি, একটু বুঝান। নতুবা আমাদের আন্দোলন এখন খুব ভালো পথে রাস্তায় আছে, রোডে আছে। এই আন্দোলনটা আমাদের একদম সুন্দর শৃঙ্খলার মধ্যে আছে, কিন্তু এই বিশৃঙ্খলা হতে বেশি সময় লাগবে না। ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, একটু আমরা শেষের দিকে চলে এসেছি। না, ওই যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে বাজেটটা কেমন হবে, বাজেট হচ্ছে কিন্তু আগামী 1 বছরের রাস্তার দিক নির্দেশনা করছে। আগামী 1টি বছর বাংলাদেশ কিভাবে আগাবে, কোন পথে আগাবে, তার একটি দিক নির্দেশনা। এবং এই বাংলাদেশ কিন্তু 16 কোটি মানুষকে নিয়ে, এখানে মুষ্টিমেয় মানুষ নিয়ে কিন্তু বাংলাদেশ না। আর ওই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটি বলেছিলেন যে তুমি যাকে পেছনে রেখে যাচ্ছ সে কিন্তু তোমাকে টানবে, তুমি আগাতে পারবে না। যাকে পশ্চাতে রেখে যাচ্ছ সে কিন্তু তোমাকে টান দিবেই। সুতরাং এই হতদরিদ্র কৃষক শ্রমিক যাদের কথা বলা হচ্ছে, তাদেরকে বাদ দিয়ে যে বাংলাদেশের উন্নয়ন হবে তা কিন্তু হবে না। এসডিজির যে কথা দিয়ে আপনি শুরু করেছিলেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমরা টেকসই উন্নয়ন চাই, সেই টেকসই উন্নয়ন কিন্তু ওনাদেরকে নিয়েই টেকসই উন্নয়ন হতে হবে। ওই শ্রমিক যাদের কথা বলছেন, উনি বললেন এলাকা ছেড়ে পালিয়ে আসবে, এলাকা ছেড়ে আর যাবে কোথায়? আসবে তো সব ঢাকা শহরে। সুতরাং ঢাকা শহরে এই যে আমাদের মাননীয় মন্ত্রীদের বসবাসও কিন্তু নিরাপদ থাকবে না তখন, ঠিক আছে? তো সবাইকে নিয়েই উন্নয়ন ঘটাতে হলে পরে আমাদেরকে, আমরা যেটা বলি যে অন্তর্ভুক্তিমূলক বাজেট, যে বাজেটে সবার অন্তর্ভুক্তি থাকবে, সবাই তার তার জায়গাটাকে খুঁজে পাবে যে আমি যে স্বপ্ন দেখেছি, আমি যে কাজটা করতে চেয়েছি। এবং মন্ত্রীরা তো দেশের প্রতিনিধিত্ব করেন, ওনারা তো ওনাদের কনস্টিটিউয়েন্সি থেকে ওনারা নির্বাচিত হন, কিন্তু যখন উনি মন্ত্রী হন তখন তো কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, 16 কোটি মানুষের মন্ত্রী। ওনাকে কিন্তু 16 কোটি মানুষের দিকেই তাকাতে হবে। উনি বলে দিতে পারেন না এটাকে ধ্বংস করব, ওটাকে করতে পারবো না।
এটা কিন্তু ওই যে উনি যে শপথ নিয়েছিলেন অনুরাগ এবং বিরাগের বশবর্তী হয়ে কিছু করবেন না, তার সাথে কিন্তু ঠিক যাচ্ছে না। তো আবারও আমার উনি যথেষ্ট পণ্ডিত ব্যক্তি, অত্যন্ত বিদ্বান ব্যক্তি। আমি নিশ্চিত যে উনি ব্যাপারটা উপলব্ধি করবেন যে ওনার জায়গায় দাঁড়িয়ে ওনাকে এমন কিছু বলতে এবং করতে হবে যেটি 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। উনি কারোর প্রতি অনুরাগও দেখাতে পারবেন না, বিরাগও দেখাতে পারবেন না। আপনি কি সেটি কিন্তু 30 সেকেন্ডে কিছু যোগ করবেন? আপনি শেষ করতে হবে, আমার মনে হয় বলা হয়েছে, কিছু বাকি আছে। আমি একটু আপনার মানে যোগ করতে চাই। জি, এক মানে লাইনে। সেটা হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যদি মনে করেন যে বিড়ি শিল্পকে উনি ধ্বংস করে দিবেন, তো আমাদের আহ্বান মানে থাকবে যে আমরা যারা এই বিড়ি শিল্পের সঙ্গে সম্পৃক্ত আছি, আমাদেরকে নিয়ে আপনি আলাপ করুন, আলোচনা করুন, বসে আমাদের যে হাজার হাজার লক্ষ যে শ্রমিক আছে তাদের একটা বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে তারপরে আপনি এমন কোনো কঠিন সিদ্ধান্তে আসুন। ভালো প্রশ্ন। এবং আসন্ন বাজেটে আপনি করার ক্ষেত্রে কোনো ক্রমেই যেন সিগারেট আর বিড়ির মধ্যে যেন বৈষম্য না হয়, সেদিকটাও যেন বিবেচনা রাখা হয়, এটা আমাদের আহ্বান। মিস্টার মিনিস্টার, না, আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন সেটি আসলে কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন আমি ঠিক জানি না। তবে উনি ঠিক এভাবেই না যে আমি এটাকে ধ্বংস করে দেবো তা কিন্তু উনি বলে নাই। উনি বলেছেন যে বিড়ি বন্ধ হয়ে যাবে, বা এটা বলেছেন আর কি, বিড়ি বন্ধ হয়ে যাবে। তো সেখানে আমিও তো আমার কথাটাও আমি রাখছি যে সেখানে তাদেরকে রিহ্যাবিলিট না করে, আসলে এত শ্রমিক আছে, বলেছেন বিড়ির অস্তিত্ব থাকবে না। না 20 লক্ষ শ্রমিক, 20 লক্ষ শ্রমিক তো কম নয়, প্রায় আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে প্রায় 50 লক্ষ। তাহলে তাদেরকে সবাইকে বাদ দিয়ে 16 কোটি মানুষ তো নয়, 16 কোটি মানুষের মধ্যে তারাও তো মানুষ। সুতরাং তাদেরকে তো তাদের দিকটা দেখতে হবে। নিশ্চয়ই বিড়িটা ভালো না, সিগারেটটা ভালো না, এটা আমরা মনে করতে পারি, কিন্তু সিগারেটকে প্রাধান্য দিয়ে, সিগারেটকে একটু সুবিধা দিয়ে বিড়িকে ধ্বংস করে দিতে হবে, এই ধরনের যদি উনি কি কারণে বলছেন আই ডোন্ট নো। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন, আপনারাই বলেছেন, আপনাদের মুখ দিয়ে উনি 10 সালে যে কথাটি, উনি একবার যে কথাটি বলেন সারা জীবন কিন্তু ওনার সে কথাটি মনে থাকে। উনি যদি বলে থাকেন, উনি বলেছেন আপনার কথা কাগজেও আমি দেখেছি যে যারা ক্ষুদ্র এই ধরনের কারখানার সঙ্গে সম্পৃক্ত জড়িত যারা কাজ করে তাদের 2 টাকা বেশি না বাড়িয়ে অল্প কিছু বাড়িয়ে যাতে সিগারেটের ইয়েটা আরেকটু বাড়িয়ে, করটা আরেকটু বাড়িয়ে দেওয়া হয়। এবং আপনি বৈষম্যটাও দেখিয়েছেন যে বিড়ির থেকে, সিগারেটের থেকে বিড়ির করটা কিন্তু বেশি করে দেওয়া হয়েছে। তো আমার কাছেও মনে হয় যে না, আপনারাও আব্দুর রহমান সাহেব বলেছেন যে আমাদের 10 থেকে 12 জন আপনার সংসদ সদস্য নির্বাচিত হন বিড়ি শ্রমিকদের ভোটে। সুতরাং আমি মনে করি আমার সঙ্গে তাদেরকে একটু যোগাযোগ করতে বলেন, আমি তাদেরকে সঙ্গে নিয়ে দরকার হলে আমি মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে বসবো, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সম্মতি আছে যে একবারই বন্ধ না করে আস্তে আস্তে আমাদের গ্রাজুয়ালি এটা করতে হবে, এটা যদি সহজলভ্য যাতে মানুষের কাছে না হয়, একটু দামি জিনিস হয়, তাহলে মানুষ খাবে না। একটা কম জিনিস, সিগারেট বিভিন্ন কারণে মানুষ খায়, মেন্টাল অ্যাংজাইটিতেও খায়, কেউ বদভ্যাসের কারণে খায়, বন্ধুবান্ধবের কারণে খায়, বিভিন্ন কারণে খায়। এটা যাতে সহজলভ্য না হয়, এটাই আমাদের কথা, সহজলভ্য না হয় এবং এই মানুষগুলো যেন কোথাও কাজ করতে পারে। তাহলে আমরা যে আমাদের হতদরিদ্র যারা, তাদেরকে, এরা কিন্তু হতদরিদ্র যারা বিড়ি, আমার এলাকায় যারা বিড়ি বানায়, আমি তো তাদের সম্পর্কে আমার ধারণা আছে, তারা কিন্তু খুব বেশি ভালো, মানে হতদরিদ্রের মধ্যেই তারা পড়ে, মধ্যমায় কিন্তু তারা এখনো পড়ে না। সারাদিন একটা 1000 বিড়ি বানালে সেখানে পাচ্ছে 35-15 টাকা, সেখানে আরেকজন তার উপরে দালালি করে নিয়ে যাচ্ছে 35 টাকা, আর তাকে দিচ্ছে 15 টাকা দিয়ে, তার কাছে নিয়ে যেয়ে সে আবার বিক্রি করে দিচ্ছে ওটা 35 টাকা দিয়ে। সুতরাং তার ওই গরিব মানুষটাকে আমার আগে সহযোগিতা করতে হবে, যেন তোমার বানানোর দরকার নেই। এটা তো হেডমেড, তো বিড়ি তো এখনো বোধহয় মেশিনে আসে নাই, এখনো হেডমেডই আছে। তো এটা যদি আমরা তাদেরকে অন্য জায়গায় প্রোভাইড করতে পারি, অর্থমন্ত্রী যদি বলতো না আমি বিড়ি বন্ধ করে দেবো, প্রোভাইডেড দ্যাট এই শ্রমিকগুলাকে আমরা অন্য জায়গায় নিয়ে রিহ্যাবিলিট করে আমরা তাদেরকে অন্য বিজনেস দেব। আমাদের দেশে হতদরিদ্রের জন্য এখন অনেক কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রীর আছে। সুতরাং আমি মনে করি যে আমাদের পক্ষে এটা সম্ভব, কিন্তু আমরা তাদের ক্ষতি করে, বিড়ি মালিকদের ক্ষতি করে, শ্রমিকদের ক্ষতি করে আমার মনে হয় না অন্তত শেখ হাসিনার সরকার কিছু করবে, আমার কাছে মনে হয় না। আমাদেরও বিশ্বাস। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা 2টো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ হলো। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সরাসরি ফেসবুকেও দেখতে পারেন, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৃতীয় মাত্রা পেজে এই পর্ব দেখতে পারেন। এবং এর বাইরে এই পর্ব ছাড়া অন্যান্য পর্ব দেখবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন youtube.com এবং
তৃতীয় মাত্রার পেজ যেখানে রয়েছে, গুগল প্লাস, টুইটার, ফেসবুকেও আপনি দেখতে পারেন, তৃতীয়মাত্রা.com থেকেও দেখে নিতে পারেন। মিস্টার আনোয়ার হোসেন রানা, ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর, মিস্টার আব্দুর রহমান এবং মিস্টার মোহাম্মদ মুশির রহমান রাঙ্গা, অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকেই। দর্শক, আসন্ন বাজেটকে সামনে রেখে একটি স্বাস্থ্যের সঙ্গে ঝুঁকিপূর্ণ বাট বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী এমন একটি শিল্পের সঙ্গে যুক্ত, যে শিল্প নিয়ে আমরা কথা বলছিলাম। মূল কথা যেটি আমাদের হিসেব নিকেশ, আমাদের উন্নয়নের হিসেব নিকেশের মধ্যে একটা বড় গোজামিল রয়েছে, যা আমার এক অতিথি বলছিলেন যে এই গড় হিসেব আসলে এক ধরনের প্রতারণা, এবং এই প্রতারণা থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখানে ওই যে বৈষম্য এবং অন্যায্যতার যে চক্র, সেখান থেকেও দেশকে বের করে আনবার যে অঙ্গীকার, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের যে অঙ্গীকার, সেই জায়গাটা থেকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে এবং গুরুত্ব দিতে হবে, এবং সমাজের কোনো অংশকে বঞ্চিত রেখে কোনো অংশের প্রতি বিশেষ নেতিবাচক দৃষ্টি দিয়ে আসলে সমস্যাগুলোর সমাধান হবে না। আমরা এসডিজির কথা বলছি, এই এসডিজি বাস্তবায়ন করতে হলে বা সফল করতে হলে অবশ্যই একটা ইনক্লুসিভ বাজেটের ক্ষেত্রে, রাজনীতিতে, অর্থনীতিতে ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ থাকতে হবে, এবং সেখানে যে বিষয় বা খাত আমাদের দেশের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, সেগুলো আমরা যদি বন্ধ করেও দিতে চাই, কিন্তু জনগণের প্রতি যে দায়িত্ব বা অঙ্গীকার সরকারের রয়েছে, সেখানে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা বা বিকল্প উপার্জনের ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আতঙ্ক ছড়ানোটা কিন্তু এক ধরনের অপরাধের পর্যায়ে পড়ে। আমরা আশা করব যে এইসব বিষয়গুলো সরকার বা নীতি নির্ধারক বা আইন প্রণেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।